আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সোহাগ হোসেন, ফাউন্ডার বিসিএস চ্যাম্পিয়ন। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রি পজিশনের পর্ব 2 নিয়ে। অর্থাৎ আমরা গতকাল প্রি পজিশনের পর্ব 1 নিয়ে আলোচনা করেছি এবং সেখানে 12টি নিয়ম শিখিয়েছিলাম। আজকে প্রি পজিশনের পর্ব 2 আলোচনা করব, যেখানে আমরা 11 বা 12টা নিয়ম শেখাবো। এই টোটাল 24টা রুলস বা নিয়ম যদি আপনি খাতায় নোট করে রাখেন এবং যদি এগুলো প্র্যাকটিস করেন, তাহলে রুল অনুসারে যে প্রিপোজিশনগুলো আসে সেগুলো পরীক্ষাতে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এর বাইরে আপনি খুব প্রয়োজন হলে বা কিছু কিছু করে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করবেন। বাট রুল অনুযায়ী যেগুলো হয় এগুলো আমাদের এই 23টা বা 24টা যে নিয়মগুলো আমরা শেখাবো এইগুলোই কাভার করবে। তো যারা যারা জয়েন করলেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং এই খাতার পেজটি ক্লিয়ার দেখা যায় কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে এবং খাতার পেজটি ক্লিয়ার করে দেখা যায়, তাহলে আমরা সময় নষ্ট করব না, আমরা এখনই আলোচনা শুরু করে দেব। তো সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ার আছে এবং খাতার পেজটি দেখা যায়। দেখা গেলে ওকে লিখুন, জাস্ট ওকে লিখলে আমি বুঝবো যে সব কিছু ক্লিয়ার আছে। জাস্ট আপনাদের কাজ হচ্ছে আপনারা ওকে লিখে ফেলুন। তাহলে আজকে আমরা শুরুতেই আলোচনা করব রুল রুল 13 নিয়ে, অর্থাৎ 13 নম্বর রুল নিয়ে। লাবণী আক্তার আপু বলতেছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ আপু। তো চলুন এখন আমরা আলোচনা করব রুল 13 নিয়ে। রুল 13 যেটা আছে এটা খুব সহজ একটি নিয়ম। সহজ দিয়ে শুরু করে আস্তে আস্তে ডিপে যাব। এখানে যেটা বোঝায় সেটি হচ্ছে অনুযায়ী, অর্থাৎ কোনো কিছু অনুযায়ী অথবা অনুসারে, অর্থাৎ কোনো কিছু অনুযায়ী বা অনুসারে বোঝাতে বোঝাতে প্রেপোজিশন হিসাবে বাই বসে। কি বসে বলুন? বাই বসে। অর্থাৎ কোনো কিছু অনুযায়ী বা কোনো কিছু অনুসারে এটা বোঝাতে প্রিপোজিশন হিসাবে বাই বসে। তো এখানে তাহলে দেখুন কিভাবে সেই বাইটি বসে, একটা এক্সাম্পল দিই। এটা আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি এমন যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। তো এইটা মানে কি? দেখুন এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটা যেটা বোঝায় কয়টা বাজে কি অনুসারে? তোমার ঘড়ি অনুযায়ী। অর্থাৎ আমার হাতে যে ঘড়িটা আছে সেই ঘড়ি অনুযায়ী সময়টা কত সেটি আমার থেকে জিজ্ঞেস করেছে। তো আমরা জেনে ফেললাম অনুযায়ী বা অনুসারে বোঝাতে বাই বসে। দ্যাটস এখানে কি হবে? এখানে কি হবে, যেহেতু আমার ঘড়ি অনুযায়ী টাইমটা জানতে চেয়েছে, তাই এখানে অবশ্যই এবং অবশ্যই বাই বসবে। এটা অত্যন্ত সহজ একটি নিয়ম, এটি নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এখন আমরা খুব ভালো একটি নিয়ম নিয়ে আলোচনা করব, যে নিয়মটা হচ্ছে রুল 14। অর্থাৎ রুল 14 এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটা একটু আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখুন আপনাকে বলা হচ্ছে যে যানবাহন যানবাহন বোঝাতে যানবাহন বোঝাতে বাই বসে। কি বসে বলেন? বাই বসে। এটা আমরা এইটুকু আমরা সকলেই জানি যে কোন একটা যানবাহন বোঝাতে বাই বসে। যেমন আমরা ছোটকাল থেকে কিন্তু পড়ে এসেছি বিভিন্ন কম্পোজিশন মুখস্থ করার ক্ষেত্রে, এ জার্নি বাই বাস বলতাম, এ জার্নি বাই বাস। তারপরে এইভাবে কম্পোজিশন পড়তাম, এ জার্নি বাই ট্রেন, অর্থাৎ জার্নি বাই কি ট্রেন। এরপরে কিন্তু আমরা পড়তাম যে জার্নি বাই বোট। অর্থাৎ এইগুলো কিন্তু আমরা সকলেই জানি যে বাস, ট্রেন, বোট এই রকম যানবাহন বোঝাতে বাই বসে। যানবাহন বোঝাতে বাই বসে। তাহলে এই যে যানবাহন বোঝাতে যে বাই বসে, এই তিনটা নিয়ে কিন্তু সমস্যা নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে,
যে কিন্তুটা যদি আপনি জানেন তাহলে আপনার এই যানবাহন রিলেটেড যে প্রেপোজিশন গুলো হয় সেখানে কোনো প্রবলেম হবে না। এখানে দেখুন কিন্তু যান বাহন বা যানবাহনের পূর্বে, দেখুন কিন্তু যানবাহনের পূর্বে একটা জিনিস আছে যার নাম ডিটারমিনার, মেজরিটি ক্ষেত্রে আর্টিকেল, হ্যাঁ, কিন্তু যানবাহনের পূর্বে ডিটারমিনার থাকলে, কিন্তু এখন যানবাহনের পূর্বে ডিটারমিনার থাকলে অথবা অথবা সুনির্দিষ্ট, অর্থাৎ একদম স্পেসিফিক করে যদি বলে সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট যানবাহন বোঝালে, যানবাহন বোঝালে, সুনির্দিষ্ট যানবাহন বোঝালে সেই ক্ষেত্রে কিন্তু অন বসে। কি বসে বলুন? অন বসে। খুব ভালো করে এই নিয়মটা একটু দেখুন যে যানবাহনের পূর্বে ডিটারমিনার থাকলে, যদি দুইটা কন্ডিশন, একটা যানবাহনের পূর্বে যদি ডিটারমিনার থাকে অথবা সুনির্দিষ্ট যানবাহন বোঝালে অন হয়, তাহলে মেজরিটি ক্ষেত্রে বাই হয়, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট। কিন্তু যদি স্পেসিফিক যানবাহন বোঝায় অথবা ওই যানবাহনের পূর্বে কোনো ডিটারমিনার থাকে তাহলে কিন্তু প্রিপোজিশন হিসাবে অন বসে। কি বসে? অন বসে। এখন আমি এক্সাম্পল লিখে দেবো, আপনারাই এই রুল এখানে দেওয়া আছে, এটা পড়ে পড়ে অ্যান্সার করবেন। এক নম্বর আমরা বলতেছি আই উইল কাম হিয়ার, অর্থাৎ আমি এখানে আসব, ড্যাশ এ বাস। বলুন তো কি হবে? আই উইল কাম হিয়ার ড্যাশ এ বাস। সবাই একটু উত্তর করার চেষ্টা করুন এবং এক লিখে অ্যান্সারটা লিখুন, কারণ দুইটা এক্সাম্পল দেব। এরপরে যদি আমি এইভাবে লিখি যে আই উইল কাম টু খুলনা, অর্থাৎ আমি খুলনাতে যাব, ড্যাশ সুন্দরবন ট্রেন, সুন্দরবন ট্রেন, অর্থাৎ সুন্দরবন ট্রেনে চড়ে আমি কোথায় যাব? খুলনাতে যাব। তাহলে কি হবে সেটা একটু বলুন। অর্থাৎ এই জায়গায় আমরা বলেছি যানবাহনের পূর্বে ডিটারমিনার থাকলে অথবা সুনির্দিষ্ট যানবাহন বোঝালে অন বসে। তো সুইটিশ আপু লিখেছে এক, অন হবে। নাসিম আপু বলছে অন, লাবণী আপু বলছে অন, হাবিবুর রহমান ভাই বলতেছে অন, শান্তনা আপু বলছে অন। গুড, সকলের উত্তর হয়েছে। কারণ দেখুন নর্মালি দেখুন আমরা কিন্তু বলছিলাম যে বাসের আগে, ট্রেনের আগে বা বোটের আগে, এরকম যানবাহনের আগে নর্মালি কিন্তু আমরা বলেছিলাম কি বসে? বাই বসে। কিন্তু এই বাসের আগে এ কিন্তু একটা ডিটারমিনার। কি মিনার? ডিটারমিনার। এই ডিটারমিনার হওয়ার ফলে এই একটা সেন্ট্রাল ডিটারমিনার, দ্যাটস ওয়াই এই থাকার কারণে এখন কিন্তু আর বাই বসবে না। আই উইল কাম হিয়ার বাই এ বাস আর হবে না, এখন কিন্তু হবে অন এ বাস, অন এ বাস। সুটি সাহেব বলতেছে 2 নম্বরটা অন হবে। তারপরে আরেকটা ভাই কমেন্ট করলো, সাব্বির ভাই বলতেছে অন। কোনটা হবে? 2 নম্বরটা অ্যান্সার একটু লিখুন তো, 2 লিখে বলুন যে কি হবে। নাসিম আপু বলতে 2 নম্বর অন হবে। আপনার একটু বলুন তো যে কি কি হবে, সবাই একটু বলার চেষ্টা করুন। সবাই একটু বলার চেষ্টা করুন। সাব্বির ভাই বলতেছে 2 নম্বর বাই হবে, আবার হাবিব ভাই বলতেছে 2 নম্বর অন হবে। দেখি কার কার অ্যান্সারটা হয়। আমি আপনাদের একটু সময় দিলাম। সাগর ভাই বলতে ভাই একটু একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু বলেছি সুনির্দিষ্ট, স্পেসিফিক যানবাহন যদি বোঝায়, একেবারে সুনির্দিষ্ট করে দেয়। আপনি ট্রেনে যাবেন ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু বলেছে আপনি একেবারে সোনার বাংলা বা আপনি চিত্রা বা আপনি সুন্দরবন এক্সপ্রেস, যদি এইভাবে আপনাকে একদম ক্লিয়ার করে বলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ারা আর বাই হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে? অন হবে। অর্থাৎ 2 নম্বর যেটি আছে সেটিও অন হবে, 2 নম্বর যেটি আছে সেটিও অন হবে। কারণ এটি শুধু ট্রেন না, এখানে কিন্তু স্পেসিফিক করে বলে দিয়েছে যে এটি আসলে ট্রেন ঠিক আছে, বাট সুন্দরবন ট্রেন। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, যেটি সুন্দরবন ট্রেন। এই সুন্দরবন থাকার কারণে আপনার কি হবে? অন হবে। তাহলে আশা করি এটা ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সবাই একটু কাইন্ডলি ক্লিয়ার লিখুন। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সবাই একটু কাইন্ডলি ক্লিয়ার লিখুন। ক্লিয়ার যদি লেখেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ ব্যাপারটা ঠিক আছে। হ্যাঁ, অন ট্রেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ওকে।
তাহলে আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি চলুন পরের রুলটা নিয়ে আলোচনা করি। অর্থাৎ এখন আমরা আলোচনা করব কত হবে রুল, রুল 15। তো সবাই একটু লিখে ফেলুন রুল 15, রুল 15 অর্থাৎ 15 নম্বর রুল। এটিও দারুণ একটি নিয়ম। এটা একটু খুব ভালো করে, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা বা নবম গ্রেডের চাকরি প্রত্যাশী তাদের জন্য এই নিয়মটি একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এরকম স্ট্যান্ডার্ড নিয়ম থেকে কিন্তু এই বিসিএস পরীক্ষাতে প্রশ্ন হয়। তো আমরা লিখতেছি সাধারণত, সাধারণত রং, দেখুন সাধারণত রঙের নামের পূর্বে, রঙের নামের পূর্বে, পূর্বে কোনো প্রিপোজিশন বসে না, কোনো প্রিপোজিশন বসে না। অর্থাৎ রঙের নামের পূর্বে নর্মালি জেনারেলি সাধারণত কোনো প্রিপোজিশন বসে না। তবে রং দ্বারা, তবে যদি আপনি দেখেন রং দ্বারা পোশাক বোঝায়, পোশাক আশাক, পোশাক অথবা আশাক ওই একই কথা, পোশাক বোঝালে, বোঝালে প্রিপোজিশন বসে এবং জেনারেলি সেক্ষেত্রে আপনার ইন বসে। হ্যাঁ, প্রিপোজিশন, প্রিপোজিশন বসে। তাহলে এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলতেছি সাধারণত রং যেটা আছে তার নামের পরে কোনো প্রিপোজিশন বসে না, তবে রং দ্বারা যদি আপনার এখানে গুরুত্বপূর্ণ কথা যদি পোশাক বা আশাক বোঝায়, অর্থাৎ ওই রংটা দ্বারা যদি কারো পোশাক আশাক বোঝায় তাহলে সেখানে আপনার কি বসবে, প্রিপোজিশন বসবে। যেমন এখানে আমরা দুটো এক্সাম্পল দেবো, আপনারা বলবেন যে কি হবে। এটি একটু দেখুন, আমরা বলতেছি 1 নাম্বার দিয়ে দা হাউস, দা হাউস হ্যাজ বিন, হ্যাজ বিন পেইন্টেড, অর্থাৎ পেইন্ট করা হয়েছে, পেইন্টেড ড্যাশ গ্রিন, পেইন্টেড ড্যাশ গ্রিন। এখানে প্রেপোজিশনটা কি হবে এটা একটু অ্যান্সার করুন। 2 নাম্বার আমি আরেকটা এক্সাম্পল ততক্ষণ লিখে নিই। দা গার্ল ড্যাশ ব্লু, দা গার্ল ড্যাশ ব্লু উইল, উইল লাভ মি। তাহলে এইটা একটু আপনারা বলুন কি হবে। এখানে আমরা ক্লিয়ার করে কিন্তু লিখে দিয়েছি যে রঙের নামের পূর্বে কোনো প্রেপোজিশন বসে না, তবে রং দ্বারা যদি পোশাক আশাক বোঝায় তাহলে কিন্তু প্রেপোজিশন বসবে এবং মেজরিটি ক্ষেত্রে সেই প্রেপোজিশনটা ইন হয়। কি হয়, ইন হয়। তাহলে আপনারা 1 নম্বরে অ্যান্সারটা করুন, দা হাউস হ্যাজ বিন পেইন্টেড গ্রিন। তাহলে এখানে প্রিপোজিশন হবে কিনা, হলে কি হবে। 2 নম্বরটা দা গার্ল ড্যাশ ব্লু উইল লাভ মি, তাহলে এই ক্ষেত্রে কি হবে। হাবিবুর ভাই বলছে 1 নম্বর ইন হবে। হাবিবুর ভাই, আচ্ছা দেখি, ইতি মাঝি আপু বলতেছে নো প্রিপোজিশন এবং ইন হবে। আরো 2-1 জন কমেন্ট করুন। শামিম রেজা ভাই বলতেছে প্রথমটায় বসবে না, পরেরটা ইন হবে। তাজ আল দিন ভাই বলছে প্রথমটা বসবে না। গুড, যারা যারা বলেছেন প্রথমটা বসবে না তারা খুব ভালো অ্যান্সার করেছেন। অর্থাৎ এটা কিন্তু ক্রস হবে, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। নাসিমা আপু তো উল্টাই ফেলছেন। নাসিমা আপু আপনার যে বাসা, হ্যাঁ দেখুন হাউস, আপনার যে বাসা সে কি কোনো কাপড় চোপড় পরে, সে কি পোশাক আশাক পরে না। আপনি আপনার বাসা সবুজ রং করেছেন, এটা কিন্তু রংকেই বোঝায়। অর্থাৎ বাসা যেটা আছে সে কিন্তু কখনোই পোশাক আশাক পরে না। তাহলে বাসা যেহেতু পোশাক আশাক পরে না, দ্যাটস ওয়াই এই গ্রিন যেটি এটা দ্বারা শুধু রং বোঝায়। অর্থাৎ আপনার বাড়িটা সবুজ রং করা হয়েছে, ফলে এখানে কোনো প্রিপোজিশন বসবে না। যারা 1 নম্বরে আপনার ক্রস দিয়েছেন তাদের অ্যান্সারটি হয়েছে। 2 নম্বরে দেখুন দা গার্ল ড্যাশ ব্লু লাভ মি, এই ব্লু দ্বারা আসলে এখানে ওই মেয়ে আসলে রংকে বোঝাচ্ছেন। দেখুন কোনো মেয়ে মানুষকে নীল কালার হয়, বাট কোনো মেয়ে যদি তাকে খুব ভালোবাসি পছন্দ করি সে যদি আপনার নীল পোশাক পরে তখন আমরা বলি আর নীল পরি আসতেছে, হলুদ পোশাক পরলে হলুদ পরি, লাল পোশাক পরলে লাল পরি। এইভাবে দা গার্ল এখানে আসলে প্রিপোজিশন যেটা হবে ইন হবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে এখানে মেজরিটি ক্ষেত্রে প্রিপোজিশনটা ইন হবে। দা গার্ল ইন ব্লু, অর্থাৎ ওই নীল কাপড় পরা মেয়েটি উইল লাভ মি, আমাকে ভালোবাসবে। অর্থাৎ
আমি আমার এক বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে রাস্তার অদূরে, একটা মেয়ে নীল পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি বলছি, বন্ধু ওই নীল পরিটা, ওই নীল পোশাক পরা মেয়েটা আমাকে ভালোবাসবে, আমি শিওর, চ্যালেঞ্জ করলাম। এইভাবে এই ব্লু দ্বারা ওই মেয়ের কোনো রং না বুঝিয়ে দ্য গার্ল ইন ব্লু দ্বারা ওই মেয়ের পরিহিত পোশাককে বোঝানো হয়েছে। ফলে এই জায়গায় প্রিপোজিশন হবে এবং ইন হবে। আশা করি আপনাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, সবাই একটু আমাকে ক্লিয়ার লিখুন, তাহলে কিন্তু আমরা এখন রুল 16 আলোচনা করব। যদি এটা ক্লিয়ার হয়ে যায় একটু ক্লিয়ার লিখুন, আমরা এখন রুল 16 আলোচনা করব। নিপা আফরিন আপু বলতে অ্যাড হবে। আমি আসলে এই এক্সাম্পলটা সরাসরি বিসিএস এর প্রশ্ন থেকে করেছি এবং সেই অ্যান্সারটি কিন্তু ইন হবে, হ্যাঁ, অর্থাৎ সেটার ব্যাখ্যা। এবং এটা আসলে আমি বলতেছিলাম কালার যদি না বোঝে মেজরিটি ক্ষেত্রে, যদি পোশাক আশাক বলে সেটা ইন হবে, হ্যাঁ। তো এটা একটু দেখুন, রুল 16টা একটু দেখুন। আমরা এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা সকলেই জানেন, তারপর আমি একটু বলতেছি, যেহেতু আমরা এটা ক্লিয়ার নোট করব। মাস, সাল এবং এবং ঋতুর আগে, দেখুন মাস, সাল এবং ঋতুর আগে, আগে কি বসে বলুন তো? সকলেই আমরা জানি ইন বসে। অর্থাৎ মাস যদি বোঝায়, সাল বোঝায় এবং ঋতু বোঝায়, তাহলে কি হবে? ইন হবে, ইন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ইন জুলাই, এই যে সেই জুলাইয়ের যে গণবিপ্লব, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে রেভলিউশনটা হয়েছিল, যে মাস আপরাইজিং বা মাস আপসার্জিং হয়েছিল, সেটা ইন জুলাই, জুলাই মাসে। সেটা জুলাই মাসের এরপরে কত সালে? ইন 2024, অর্থাৎ 2024 সালে। এখন মনে করুন যে ইন, এখন কি কাল? এখন মনে হয় আপনার বর্ষাকাল, তাহলে ইন রেইনি সিজন, আচ্ছা রেইনি প্যারা সামার লিখে দিই, ইন সামার। তাহলে দেখুন এই যে এটা মাস বোঝায়, এটি সাল বোঝায়, এটি ঋতু বোঝায়। অর্থাৎ মাস, সাল এবং ঋতুর আগে প্রেপোজিশন হিসেবে ইন বসে। কি বসে? ইন বসে। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় ইন বসে। যেমন একটু দেখুন, যদি বলে বলে দেশ এবং দেশ এবং শহরের, দেশ এবং শহরের নামের পূর্বে, দেশ এবং শহরের নামের পূর্বে সর্বদা, যদি কোনো দেশ বা কোনো একটা শহরের নাম বোঝায়, তাহলে তার পূর্বে সর্বদা ইন বসে। কি বসে বলুন? ইন বসে। অর্থাৎ দেশের নাম, শহরের নামের পূর্বে সর্বদা ইন বসে। যেমন আমরা এটা বলতে পারি যে উই লিভ, উই লিভ ড্যাশ বাংলাদেশ, উই লিভ ড্যাশ বাংলাদেশ ড্যাশ এশিয়া, ড্যাশ এশিয়া। তাহলে কি হবে? এটা আপনারা বুঝতেই পারতেছেন যে যেহেতু এই বাংলাদেশ দ্বারা একটি কি বোঝায়? দেশের নাম বলতে, উই লিভ ইন বাংলাদেশ, এবং এশিয়া যেহেতু একটা মহাদেশ, এটাও একটা জায়গার নাম বোঝায়, এখানে ইন হবে। অর্থাৎ উই লিভ ইন বাংলাদেশ ইন এশিয়া। এখন আমি এই সবগুলো নিয়মকে মিলিয়ে একটা নিয়ম বানাবো। তার আগে আমি একটু বলে দিই, এটা আমরা ছোটকালে পড়েছিলাম যে যদি দুইটাই স্থান থাকে, তাহলে বড়টার আগে ইন, ছোটটার আগে কি বসবে? অ্যাট বসবে। অর্থাৎ ওই হিসেবে অনেকেই বলতে পারবে ভাই এশিয়ার আগে ইন বসবে, আর এশিয়ার তুলনায় বাংলাদেশ যেহেতু ছোট, তার আগে অ্যাট বসবে। বাট এখন মডার্ন যে গ্রামার বা উন্নত মানের যে গ্রামার, সেখানে এটা ক্লিয়ার করে দিয়েছে যে দেশ এবং শহর যদি সেটা হয়, তাহলে তার নামে পড়বে সর্বদা ইন বসবে। বড় ছোট বুঝি না, দেশ শহর বোঝালে কি বসবে? ইন বসবে। তো এখানে আমি একটু বলে দিচ্ছি, মানে আমি যেটা খুব ভালো রেফারেন্স থেকে পেয়েছি, সেটা এমন আসলে বুঝিয়েছে যে থানা শহর পর্যন্ত, অর্থাৎ থানা শহর, থানা শহর পর্যন্ত ইন ব্যবহার ব্যবহার করতে হবে। অর্থাৎ ওই স্থানটা যদি থানা শহর পর্যন্ত হয়, তাহলে ইন ব্যবহার করতে হবে। কিন্তু যদি এর নিচে চলে আসে, তাহলে অ্যাড বসবে। কিন্তু এর নিচে আসলে, নিচে আসলে, অর্থাৎ যদি সেটা ইউনিয়ন, গ্রাম, পাড়া হয়ে যায়, তাহলে অ্যাড ব্যবহৃত হয়। হ্যাঁ, অ্যাড ব্যবহৃত হয়। আমার মনে হয় আমি অনেক ক্রস চেক করেছি, এটা আমি যথেষ্ট অথেন্টিক পেয়েছি। আপনারা থানা শহর পর্যন্ত ইন ব্যবহার করবেন, এর নিচে আসলে অ্যাড ব্যবহার করবেন। তাহলে এখন এই যে যতগুলো মাস, সাল, বছর, দেশ, এটা বললাম, আমি এখন একটা বিশাল বড় এক্সাম্পল লিখবো এবং সেখানে কিন্তু আপনারা আপনারা অ্যান্সার করবেন যে কোথায় কি কি হবে। হ্যাঁ,
তো সেই এক্সাম্পলটা দেখুন, আমি বেশ বড় একটি এক্সাম্পল লেখার জন্য রেডি। দেখুন আমি বলতেছে আই ওয়াজ বর্ন, অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছিলাম ইন 1995, এরপরে ড্যাশ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এরপরে ড্যাশ উইন্টার, ড্যাশ কি উইন্টার। দেখুন প্রিপোজিশনের মাধ্যমে কিন্তু এই শব্দগুলো দিয়ে আমি বাক্যটাকে বড় করছি। আমি প্রথম দিন বলেছিলাম প্রেপোজিশন কিন্তু একটা সেন্টেন্সকে বড় করতে ব্যবহার করা হয়। তারপরে ড্যাশ মনে করেন ফার্ম গেট, ড্যাশ ফার্ম গেট, এরপর ড্যাশ তেজগাঁও, তেজগাঁও, এরপরে আমরা বলতেছি তেজগাঁও কোথায়, ঢাকাতে, ড্যাশ ঢাকা, ড্যাশ বিডি, ড্যাশ এশিয়া, এশিয়া ড্যাশ দা ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতেই তো জন্মগ্রহণ করেছে, মঙ্গল গ্রহে তো নয়। ড্যাশ ফ্রাইডে, অর্থাৎ ফ্রাইডেতে জন্মগ্রহণ করেছে, ড্যাশ 8:30 PM, অর্থাৎ আমার একদম জন্মর আদ্যপান্ত মনে করেন যে লিখে দিলাম। তাহলে এখন আপনারা কিছু কিছু অ্যান্সার বলুন কি হবে। যে আই ওয়াজ বর্ন 1995-এ ফেব্রুয়ারি মাসে শীতকালে, ফার্মগেট যেটি তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ, এশিয়াতে অবস্থিত, এবং এই সবগুলো জায়গা পৃথিবীতে অবস্থিত, এবং সেটা বারে ছিল ফ্রাইডে এবং সময়টা ছিল 8:30। তাহলে দেখুন আমি কিন্তু অনেকগুলো এই টাইপের সময় রিলেটেড ব্যাপারগুলোকে একসাথে কানেক্ট করলাম। তো এতগুলো অ্যান্সার আপনারা লিখলেও, আপনারা চাইলে লিখতে পারেন, আপনারা জাস্ট কয়েকটা লিখবেন। আপনার আমাকে এটা বলুন তো যে এই ফার্মগেটাকে কি হবে, আমি এটা একটা 1 দিলাম, হ্যাঁ, আর এই ফ্রাইডে আগে কি হবে 2 দিলাম, আর এইটার আগে দিলাম। আপনারা শুধু এই 3টা জায়গায় কি হবে সেটা একটু বলুন, বাকিটা আমি বলে দেবো। আপনারা শুধু এই 3টা জায়গায় 1 লিখে এখানে কি প্রিপোজিশন হবে, 2 লিখে কি হবে, 3 লিখে কি হবে, এইটা জাস্ট বলুন। সাগর ভাই অনেকগুলো অ্যান্সার করেছে, অনেকগুলো অ্যান্সার সাগর ভাই সঠিক হয়েছে। এটা একটু দেখুন। তাহলে যেহেতু এই প্রথম ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা সাল বোঝায়, আর সাল বোঝালে আমরা দেখলাম ইন হবে। এই যেটা মাস বোঝায় এখানে ইন হবে। এটা একটা সিজন বোঝায় এখানে ইন হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে ঢাকা, এটা একটা বড় শহর, শহর বোঝালে ইন হবে। এই যে একটা দেশের নামে পড়বে ইন বসবে, মহাদেশের নামের পড়বে ইন বসবে। এই পৃথিবী এটা একটা স্থান, এখানেও ইন বসবে। আর বাকি 3টা আপনারা বলুন। আর তেজগাঁও যেটা আমি বলেছিলাম অ্যাকর্ডিং টু মাই রুল, আমি যেটা বলেছিলাম যে থানা শহর পর্যন্ত আপনারা ইন ব্যবহার করতে পারবেন। তো যেহেতু এই তেজগাঁও এটি একটি থানার নাম ঢাকার, তাই এখানেও আপনারা ইন বসবেন। আচ্ছা তাজ আল দিন ভাই বলতেছে 1 নম্বর অ্যাট হবে, 2 নম্বর ওয়ান, 3 নম্বর অ্যাট। ভালো বলেছেন তাজ আল দিন ভাই। সুস্মিতা আপু যেটা বলতেছে ইন অ্যাট, ইন অ্যাট, সুস্মিতা আপুর একটা ভুল হয়েছে, অনেকটা সঠিক হয়েছে। আর 2-1 জন বললে আমরা এই অ্যান্সারটা লিখে দেব। তো যেহেতু ফার্ম গেট এটা কি স্থানের নাম, এবং এই ফার্ম গেট এটি হচ্ছে যে আপনার তেজগাঁও থানার ভিতরে পড়ে, এর আবার কিছু অংশ পড়ছে শেরে বাংলা থানার ভিতরে। যাই হোক এটা থানার থেকে ছোট একটি জায়গা, দ্যাটস ওয়াই 1 নম্বর যেটা সেটা অ্যাট হবে। 1 নম্বরটা কি হবে, অ্যাট হবে, কারণ এটা থানা শহরের থেকে ছোট জায়গা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপরে দেখুন যেটা বলতেছি সেটি হচ্ছে এই যে ফ্রাইডে, এটা যারা অন লিখেছেন যেমন সুইটি আপু লিখেছেন অন, তারপরে এই যে তামিম আনসারি ভাই, রেজা উদ্দিন ভাই, যারা যারা অন লিখেছেন আপনাদের সকলে অ্যান্সার সঠিক হয়েছে, গুড। কারণ এই যে বার যদি বোঝায় তাহলে সেখানে কিন্তু অন হয়, তাহলে অন ফ্রাইডে। আর এই যে অ্যাট আমরা একটা এক্সাম্পল লিখে দিয়েছিলাম মনে আছে, যে ঘড়ির নির্দিষ্ট সময় বোঝালে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাট হয়। যেহেতু এই 8:30 PM এটি যেহেতু একটা ঘড়ির স্পেসিফিক টাইমকে বোঝায়, দ্যাটস ওয়াই এখানে অ্যাট হবে। ফলে আমি দেখলাম অনেকের অ্যান্সার সঠিক হয়েছে। আপনারা সত্যি বস পাবলিক, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা খুব ভালো অ্যান্সার করেছেন, খুব খুশি হয়েছে। নাসিমা আপুর অ্যান্সার সঠিক হয়েছে, ফারজানা, জান্নাত আপু, ইতি মাঝি আপু সকলের অ্যান্সার সঠিক হয়েছে। তা আশা করি এই ব্যাপারটি নিয়ে আমরা অনেকগুলো রুলকে একত্রিত করতে পেরেছি। তো তাহলে এটা কত নাম্বার হবে, এটা এরপরে আমরা যে রুল শিখবো সেটা হচ্ছে রুল 17, অর্থাৎ রুল 17 পড়াবো। শুনেন ভাইরা, আমরা ওই জব সলিউশন তেমন পড়ায় না, অনেক পেজে দেখবেন শুধু জব সলিউশন পড়ায়। জব সলিউশন একটা বিচ্ছিন্ন জিনিস,
আপনি এই একবার ভার্ব এরপরে প্রিপজিশন, এতে আপনার ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয় না। আমি যতগুলো ফ্রি ক্লাস নেব আমি সবগুলো আমি চিন্তা করছি জব সলিউশন না, একটা টপিক ধরবো ওইটাকে গুছাই দেবো রুল অনুযায়ী, আপনারা নোট করে ফেলবেন, শেষ, সেটা গুছিয়ে যাবে। এখন দেখুন রুল 17 খুবই দারুণ একটি নিয়ম, এবং এটাকে একটু ভিভিআই দিয়ে রাখুন। এইটা থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা মেবি 43 বা 44 বিসিএস এই প্রশ্নটা আসছে এই রুল 17 থেকে। আমার এই রুলটা পড়া ছিল, তাই এটা আমি কিন্তু পেরেছি। তো দেখুন কেন পেরেছি, এখানে বলতেছে কোনো কিছুর, সে যাই হোক না কেন, কোনো কিছুর ভিতরে, কোনো কিছুর ভিতরে গতিশীল, কোনো কিছুর ভিতরে গতিশীল অবস্থায়, কোনো কিছুর ভিতরে গতিশীল অবস্থায় প্রবেশ করা, অর্থাৎ আপনি রানিং বা গতিশীল অবস্থায় প্রবেশ করা, প্রবেশ করা বোঝাতে, অর্থাৎ আপনি যদি সেখানে গতিশীল অবস্থায় প্রবেশ করা বোঝাতে ইনটু হয়, কি হয় বলুন, ইনটু বসে, অর্থাৎ কোনো কিছুর ভিতরে গতিশীল অবস্থায় প্রবেশ করা বোঝাতে ইনটু বসে। কিন্তু গতিশীল যদি না হয় তাহলে কি হবে, কিন্তু, কিন্তু স্থিতিশীল, স্থিতিশীল, স্থিতিশীল হলে, স্থিতিশীল হলে মানে স্থিতিশীল অবস্থায় যদি আপনি থাকেন তাহলে ইন বসে। তার মানে যদি আপনি গতিশীল অবস্থায় প্রবেশ করেন তাহলে ইনটু হবে, আর স্থিতিশীল হলে ইন হবে। তাহলে এখানকার একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 1, সেটা হচ্ছে আমি বলতেছি দি ম্যান, দি ম্যান ইজ কামিং, দেখুন দি ম্যান ইজ কামিং ড্যাশ দা রুম, অর্থাৎ এই মানুষটি রুমের ভিতরে কামিং। এরপর 2 নম্বর যেটা আছে সেটা আমরা বলতেছি দা স্টুডেন্ট, দা স্টুডেন্ট ইজ এন্টারিং, দা স্টুডেন্ট ইজ এন্টারিং দা ক্লাস, দা স্টুডেন্ট ইজ এন্টারিং দা ক্লাস। এখন আপনারা প্রিয় ভাই এবং বোন এটা একটু খুব পারফেক্টলি অ্যান্সারটা একটু বলার চেষ্টা করুন। 1 নম্বরটা কি হবে, সাব্বির ভাই বলতেছে ইনটু হবে, সবাই একটু বলার চেষ্টা করুন, দা ম্যান ইজ কামিং ড্যাশ দা রুম। তাহলে দেখুন আপনারা খুব কমন সেন্স যদি ইউজ করেন, আপনার আরো 2 একজন একটু অ্যান্সারটা করুন। 1 নম্বরটা কি হবে, তাজাল দিন ভাই বলছে 1 নম্বর ইনটু হবে, 2 নম্বর ইনটু, ইতিমাঝি আপু বলতেছে দুইটাই ইনটু হবে, দুটা ইনটু, আচ্ছা দেখি, নাসিমা বলছে ইনটু হবে। আচ্ছা তাহলে অ্যান্সারটা বলে দিই, দেখুন ইজ কামিং এটা একটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু কাজটা চলমান রয়েছে, আর চলমান যদি থাকে আমি তো সেটাই বলতেছি, আপনি রানিং রয়েছেন, গতিশীল রয়েছেন, কন্টিনিউ রয়েছেন, যেহেতু আপনি এই ম্যানটা আপনার একবারে গতিশীল, হাঁটতে হাঁটতে ইজ কামিং, সে রানিং আছে, তাই এখানে রুমের ভিতরে প্রবেশ করা বলতে ইনটু হবে। এরপরে 2 নম্বর অনেকেই ইনটু টিনটু অনেক কিছু দিয়েছেন, 2 নম্বরে সত্য কথা কিচ্ছু হবে না, 2 নম্বর কোনো প্রিপোজিশনই হবে না, কোনো প্রিপোজিশন 2 নম্বরে বসবে না, এখানে ইনটু হবে না। এই সুটি সাহেব ইনটু কেন লিখলেন, এটা তো আপনাদের পেইড ব্যাচ আমি আলোচনা করেছিলাম যেখানে ইনটু হবে না। এটা একটু দেখুন, দা স্টুডেন্ট ইজ এন্টারিং দা ক্লাস হবে, জাস্ট এন্টারিং দা ক্লাস, কেন সেটাই কিন্তু এখন আমাদের মেইন প্রশ্ন। কারণ ইন্টার দেখলে আমাদের হাত মানে কামড়ায়, চুল খায়, যে ইন্টু লেখ, ইন্টু লেখ, ইন্টার ইন্টু বলতে খুব মজা লাগে। কিন্তু একটি কথা এখানে আপনাকে মনে রাখতে হবে, এই যে এন্টার, এই ভার্বটা এটার অর্থ হইতেছে কাম ইন্টু, অর্থাৎ কাম ইন্টুকে একত্রে লেখা হয় এন্টার, তো যাহা এন্টার তাই কাম ইনটু, অর্থাৎ দ্য স্টুডেন্ট ইজ কামিং ইনটু দ্য ক্লাস। হ্যাঁ, এন্টার মানেই কাম ইনটু, এন্টার মানেই কাম ইনটু, তাই এই এন্টারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এখানে ইনটুটা বসবে না, কারণ এন্টার মানেই কাম ইনটু, এই এন্টারের ভিতরে অলরেডি ইনটুটা আছে, তাই দ্য স্টুডেন্ট ইজ এন্টারিং দ্য ক্লাস অথবা দ্য স্টুডেন্ট ইজ কামিং ইনটু দ্য ক্লাস। ফলে ভাইয়ারা 2 নম্বর যেটা আছে সেক্ষেত্রে কোনো প্রিপোজিশন হবে না, কারণ এন্টারিং এর ক্ষেত্রে কোনো একটা রুমে প্রবেশ বা এই টাইপের হাঁটা চলার ক্ষেত্রে যে এন্টার করা হয়, যে প্রবেশ করা হয়, সেই এন্টার মানেই কাম ইনটু। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছেন, অর্থাৎ এখানে কোনো প্রিপোজিশন হবে না। কিন্তু এন্টারের পরেও ইনটু হয়, কোন কোন ক্ষেত্রে হয়
সেই ব্যাপারটা থেকেই কিন্তু বিসিএস পরীক্ষায় প্রশ্নটা আসছিল। বিসিএস এর স্যাররা আসলে চালাক। শোনেন, কিছু প্রশ্ন না পারলেও ভালো লাগে। আমার লাইফে আমি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি যখন দেখতাম, সলভ করতাম, প্রশ্ন না পারলেও ভালো লাগবে, এত সুন্দরভাবে ওরা প্রশ্নটা মিলাইতো, খুব দারুণ লজিক থাকতো। আর এই বিসিএস এর প্রশ্ন, অন্যান্য পরীক্ষার প্রশ্ন দেখবেন উদ্ভট টাইপের, কেমন কোথায় থেকে যেগুলো নিয়ে আসে, কোনো ধারাবাহিকতা নেই। তাহলে আমরা বলতেছি কিন্তু ভাইয়েরা, এটাই বিসিএস এই কিন্তু থেকে প্রশ্ন এসেছিল। কিন্তু ভাইয়েরা, যদি আপনি চিন্তা ভাবনা, অর্থাৎ যদি আপনি চিন্তা ভাবনা বা কোনো আলোচনা, চিন্তা ভাবনা হতে পারে, কোনো আলোচনা হতে পারে, কোনো একটা চুক্তি হতে পারে, এগ্রিমেন্ট, হ্যাঁ, চুক্তি, কোনো একটা বিতর্ক আপনি প্রবেশ করতে পারেন, কোনো বিতর্ক, বিতর্কে ইত্যাদিতে, ইত্যাদিতে প্রবেশ করলে, ইত্যাদিতে প্রবেশ করা বোঝালে, ইত্যাদিতে প্রবেশ করা বোঝালে কি হবে? এন্টারের পর, এন্টার এর পরে, পরে ইনটু হয়, এন্টারের পরে কি হবে? ইনটু হবে। মানে আপনার হাঁটা চলা এইসব ক্ষেত্রে কিন্তু হবে না। কন্ডিশনে যদি আপনি কোনো চিন্তা ভাবনায় প্রবেশ করেন, মনে করেন যে আপনি লাইফে এতদিন কোনো কিছু নিয়ে চিন্তা করলেন না, হঠাৎ করে গভীর চিন্তার ভিতরে আপনি ঢুকে গেলেন, এই যে গভীর চিন্তার ভিতরে ঢুকে গেলেন, তার মানে আপনি চিন্তায় প্রবেশ করলেন, কোনো একটা আলোচনার ভিতরে আপনি যে জয়েন করলেন, কোনো একটা চুক্তির ভিতরে প্রবেশ করলেন, কোনো বিতর্কে জড়িয়ে গেলেন, এই রকম জায়গাতে আপনি এন্টারে পরে ইনটু হবে। কিন্তু চলার ক্ষেত্রে কাম যেটা আছে, কাম, এই ক্ষেত্রে কিন্তু ইন্টারের পরে কি হবে না? ইনটু হবে না। যদি এইটা বুঝে থাকে না, আমি কিন্তু এখানে পরপর 4টে এক্সাম্পল দেবো, হ্যাঁ, একটা না দুটো না 4টে এক্সাম্পল দেবো। আশা করি এই 4টে এক্সাম্পল, আমি পেজটা উল্টাবো, জাস্ট মুখস্থ রাখুন। চিন্তা ভাবনা, আলোচনা, চুক্তি এবং বিতর্ক ইত্যাদিতে প্রবেশ করা বোঝালে এন্টারের পরেও ইনটু হয়, বাট যেখানে কাম বোঝায়, এই পায়ে হেঁটে প্রবেশ বোঝায়, সেই ক্ষেত্রে এন্টারের পর ইনটু হয় না, কারণ ওখানে কাম থাকে, ওই কাম মানেই এন্টার ইনটু। তাহলে এখানে আমি বেশ কয়েকটা এক্সাম্পল লিখবো একের পর এক, এই 4টে এক্সাম্পলের অ্যান্সারে আপনারা করবেন। তো 1 নম্বর এবং নাম্বার দিয়ে দিয়ে অ্যান্সার করবেন। আমরা বলতেছি উই হ্যাভ এন্টার্ড, অর্থাৎ আমরা প্রবেশ করলাম, ড্যাশ অ্যান এগ্রিমেন্ট, অ্যান এগ্রিমেন্টে, অর্থাৎ আমরা একটা এগ্রিমেন্ট বা চুক্তিতে প্রবেশ করলাম, উইথ কার সাথে? উইথ বিসিএস চ্যাম্পিয়ন। অর্থাৎ বিসিএস চ্যাম্পিয়নে আপনারা হয় ক্লাস করবেন, না হলে ক্লাস নেবেন, যাই হোক না কেন আমার সাথে কোনো না কোনো একটা চুক্তি করলেন। তাহলে এই যে উই হ্যাভ এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট উইথ বিসিএস চ্যাম্পিয়ন, তাহলে এখানে কি হবে? 2 নম্বর যেটা আছে, আমরা বলতেছি যে জো বাইডেন, এই যে জো বাইডেন ইজ এন্টারিং, অর্থাৎ ও এখন এন্টার করতেছে, ইজ এন্টারিং ড্যাশ দ্য হোয়াইট হাউস, দ্য হোয়াইট হাউস, এই ক্ষেত্রে কি হবে? এটা একটু আপনারা অ্যান্সার করবেন। 3 নম্বর আমি বলতেছি এই সেম জো বাইডেন, অর্থাৎ এই জো বাইডেন, সে অ্যান্ড তার রানিং মেট কমলা হ্যারিস, অর্থাৎ জো বাইডেন অ্যান্ড কমলা হ্যারিস, এখানে আমরা বললাম এন্টার্ড, অর্থাৎ তারা এন্টার্ড এ এ নিউ ডিবেট, অর্থাৎ তারা কিন্তু, আপনারা জানেন যে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়। এরপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাই ইয়ঙ্গার, মাই ইয়ঙ্গার সিস্টার, অর্থাৎ আমার ছোট বোন এন্টার্স, সে প্রবেশ করে ফেললো, ড্যাশ আ ডিপ থট, অর্থাৎ সে গভীর চিন্তাতে প্রবেশ করে গেল। এখন আপনারা বলুন, এই অনেকেই বিশেষ করে সাব্বির ভাই এবং সুমি আপু, মারিয়া আক্তার, মীরা আপু, আপনার ক্রস লিখেছেন কেন? মানে ক্রস কি? ও আচ্ছা, মানে ক্রস মানে কিছু হবে না তাই বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি ভাবতেছি অন্য কিছু। গুড। আচ্ছা তাহলে দেখি দেখি কে কে অ্যান্সার করলাম, অনেকগুলো লিখতেছিলাম তো খেয়াল করে অনেকের অ্যান্সার। 1 নম্বর অনেকেই ইন্টু লিখেছেন, মীরা আপু, সুমি আপু, সাব্বির ভাই, অনেকেই আপনারা এখানে ইন্টু লিখেছেন। 2 নম্বরও সবাই ক্রস দিয়েছেন দেখলাম, খুব ভালো খুব ভালো, 2 নম্বর ক্রস দিয়েছেন। এরপরে
ইতি মাঝে আপু 4টাই অ্যান্সার করেছেন, শেষে 2টা ইন্টু দিয়েছেন, ইন্টু আচ্ছা তাজ আল দিন ভাই সব অনেকেই অ্যান্সার করেছেন। সবাইকে ধন্যবাদ যারা যারা অ্যান্সার করেছেন। এখন চলুন আলোচনাটা দেখি। তাহলে দেখুন এখানে এখানে যেহেতু এগ্রিমেন্ট বুঝিয়েছে, এই এন্টার দ্বারা এগ্রিমেন্ট বিসিএস চ্যাম্পিয়নের সাথে একটা চুক্তি করবেন, তার মানে আপনি চুক্তিতে প্রবেশ করেছেন, দ্যাটস এখানে অবশ্যই এন্টারের পরে ইন্টু হবে। জো বাইডেন ইজ এন্টারিং দ্য হোয়াইট হাউস। তো জো বাইডেন হোয়াইট হাউসে হেঁটে হেঁটে তারা, এই যে বাংলাদেশে যেমন সংসদ ভবন, তাদের তেমন হোয়াইট হাউসে তারা কি করলো, হেঁটে হেঁটে গেল, তার মানে এখানে পায়ে হাঁটা বোঝাইতেছে। দ্যাটস এখানে এই এন্টারের পরে কোনো প্রিপোজিশন হবে না, এটা ক্রস হবে, এটা ক্রস হবে। এরপর আমরা বলতে জো বাইডেন অ্যান্ড কমলা হ্যারিস এন্টার্ড আ নিউ ডিবেট। এই যে ডিবেটে চলে গেল, বিতর্কে চলে গেল, বিতর্কে চলে গেলেও কিন্তু এই এন্টার্ড এর পরে ইনটু হবে। এরপরে মাই ইয়ঙ্গার সিস্টার এন্টার্স আর ডিপ থট, অথচ গভীর চিন্তার ভিতরে ঢুকে গেল, চিন্তায় নিমগ্ন হয়ে গেল, এই ক্ষেত্রেও ইন্টারের পরে কি হবে, ইনটু হবে। ফলে আমি যেটা দেখলাম, হিমালয় হিমু ভাই সহ অনেকেই অ্যান্সার করেছেন, জাহিদ হাসান অপূর্ব ভাই, তারপর আফরোজা আপু সহ যারা যারা অ্যান্সার করেছেন, নাসিমা আপু, সকলের অ্যান্সার সঠিক হয়েছে। আপনারা খুব ভালো পারফরমেন্স করেছেন, আপনাদের পড়াতে পেরে আমি ধন্য মনে করছি। এরপরে আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ, আমি 7টা 8টা আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে দেবে, এই 8টার ভিতরে আপনি একটা কমন পেয়ে যেতে পারেন, যেটা এইবার বিসিএস পরীক্ষাতে কমন এসেছিল শুধুমাত্র এই কয়েকটা জায়গা থেকে। এই রুলগুলো কিন্তু আমি 21 সালে বানিয়েছি। আপনারা বলতে পারেন ভাই আপনি হয়তো ওই প্রশ্নটা অ্যাড করে দিয়েছেন, না, এটা মেজরিটি জায়গায় এই রুলগুলো আসে। অর্থাৎ এটা রুল কত হবে, রুল 18, যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আমি 8 থেকে 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে দেবো, এই 8 থেকে 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এটা একটু ভালো করে দেখুন যে এইগুলো কি কি হবে। তো এটা একটু দেখুন কি হবে। 1 নম্বর যেটা সেটা ইনডিফারেন্ট। হ্যাঁ, এই ইনডিফারেন্ট, এই ইনডিফারেন্টের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে, যার অর্থ উদাসীন। আমরা পড়েছি না, উদাসীন প্রতীকের মনের কথা। এই যে মীর মশাররফ হোসেনের ইনডিফারেন্টের পরে কি টু বসে। এরপরে এইটাও অনেকবার পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে ডেট্রি, ডেট্রি মেন্টাল, ডেট্রি মেন্টাল, এরপরে টু বসে। এই ডেট্রিমেন্টাল টু, এটি দ্বারা আসলে ক্ষতিকর, হার্মফুল অর্থ প্রকাশ পায়। এরপরে এটা অনেকবার পরীক্ষাতে এসেছে অ্যাসিওর। এই অ্যাসিওরের পরে প্রিপোজিশন হিসেবে অফ বসে, অ্যাসিওরের পরে কি বসে, অফ, যেটি অর্থ নিশ্চিত করা, অর্থাৎ অ্যাসিওর অফ মানে নিশ্চিত করা। এরপর দেখুন ডিভয়েড, এটাও অনেকবার পরীক্ষাতে আসছে। এই ডিভয়েডের পরে প্রিপোজিশন অফ বসে, যেটি অর্থ বর্জিত, অর্থাৎ সাপোজ কেউ নীতি নৈতিকতা বর্জিত, তাহলে হবে ডিভয়েড অফ। এরপর দেখুন এটা অনেকবার পরীক্ষাতে আসছে ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড এরপরে টু, টু বসে, অর্থাৎ কারোর সাথে পরিচয় হওয়া। অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখতে সামথিং, সামথিং অর্থাৎ কোনো কিছুর সাথে যদি, মানে সেটা কোনো কি বলবো, সামথিং মানে এটা আসলে যার জীবন নেই, জড় বস্তু, সেক্ষেত্রে ইন্ট্রোডিউসড টু হয়। আর যদি সেটা কোনো ব্যক্তি হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু ইন্ট্রোডিউসড এর পরে উইথ বসে, অর্থাৎ যখন সাম বডি হয়, সাম বডি মানে বডি, বডি আছে মানুষ বা এই টাইপের কোনো প্রাণীর ক্ষেত্রে। আর দুইটা আছে, একটা হচ্ছে ইনসিস্ট, এটা যে কতবার পরীক্ষাতে আসছে এর কোনো ইয়ত্তা নেই, এটা একটু স্টাডি রাখুন। ইনসিস্টে পরে অন বসে, এটি দ্বারা জোর করা বোঝায়, কি বোঝায়, জোর দেওয়া বা জোর করা, মানে কাউকে আপনি জোর করতেছেন, এই সমস্ত ক্ষেত্রে ইনসিস্টে পরে অন বসে। লাস্ট যেটা লিখবো সেটা তো প্রিফার, এই যে কোনো কিছু প্রিফার করা, হ্যাঁ, প্রিফার বা প্রিফারেবল, এরপরে টু বসে, অর্থাৎ পছন্দ করা বা সিলেক্ট করা। এই কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে আপনার কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এইগুলো সর্বোচ্চ সংখ্যকবার এ যাবৎ বিভিন্ন চাকুরি পরীক্ষাতে এসেছে। অনেকে আজকে আমরা ফ্রি পিডিএফ দিয়েছি ইউনিয়ন সমাজ গ্রুপ, অনেকে বলতে ভাই সাজেশন দেন, দেখুন কত কিছু জানতে হয়। আপনি কয়েকটা এই যে বিভিন্ন জিনিস দেখে যে 500টা এমসিকিউ পড়লে চান্স পাবেন শিওর। গোপন সাজেশন, খুব গোপনে পড়বেন, একলা একলা পড়বেন, দরজা বন্ধ করে, যেন কেউ না পায়। আপনি চিন্তা করলেন 500 এমসিকিউ কিনবো, গোপনে পড়বো, আর 80টা কমন চলে আসবে, চাকরি পেয়ে মানুষকে
দেখায় দেবো চাকরি কেমনে পাইতে হয়, এইভাবে চাকরি হয় না, সত্যি এভাবে হয় না। আসলে সবাইকে অনেক কষ্ট করতে হয়, কষ্ট করে চাকরিটা পেতে হয়। ফলে আপনাকে অনেক কিছু জানতে হবে, তাহলেই আপনার চাকরিটা হবে। এখন আমরা আলোচনা করবো রুল 19 নিয়ে, অর্থাৎ এটি একটু দারুণ একটি নিয়ম, সেটা হচ্ছে রুল 19। রুল 19 যেটি, সেটি খুব দারুণ একটি নিয়ম। তো এইটা একটু দেখুন, আমরা যানবাহন নিয়ে কিন্তু অলরেডি একটা রুল পড়েছি, কিন্তু ওই বাস, ট্রেন, বোট বাদেও কিন্তু আরো অনেক যানবাহন আছে, যেমন সাইকেল আছে, রিক্সা আছে, ট্যাক্সি আছে, ঘোড়া আছে, এরকম কত রকমের যানবাহন আছে। তাদের পূর্বে প্রিপোজিশনটা কি হবে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ফলে এইগুলো একটু দেখুন, যে সকল, খুব দারুণ ভাবে আমরা ব্যাপারটা বোঝাবো, যে সকল যানবাহন, যে সকল যানবাহনে যানবাহনে দাঁড়ানো যায় না, যেমন আপনি কিন্তু চাইলে বাসে, নৌকায়, ট্রেনে দাঁড়াতে পারবেন, কিন্তু যে অনেক যানবাহন আছে যেগুলো দাঁড়ানো যায় না, তাদের পূর্বে, তাদের তাদের পূর্বে পূর্বে ইন বসে। তাহলে দেখুন, আমরা কিন্তু বাস, ট্রেনে আগে পাই আর ডিটারমিন অথবা সুনির্দিষ্ট বদলে অন ছিল, কিন্তু এখন যে সকল যানবাহনে দাঁড়ানো যায় না, তাদের পূর্বে ইন বসে। তাদের পূর্বে কি বসে? ইন বসে। এটা একটু দেখুন, যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, এটা খুব ভালো করে দেখুন। আমরা বলতেছে আই উইল, আই উইল, এটা একটু দেখুন, আই উইল কাম হিয়ার। তাহলে আই উইল কাম হিয়ার ড্যাশ আ ট্যাক্সি। থ্যাংক ইউ স্বাধীন ভাইয়া। তো এখানে বলতেছে আই উইল কাম হিয়ার ড্যাশ আ ট্যাক্সি। তাহলে দেখুন, আপনি যে ট্যাক্সিতে আসছেন, আপনারা বলতেন ট্যাক্সিতে কি দাঁড়ানো যায়, বা সিএনজিতে আপনারা কি দাঁড়াতে পারবেন? তাহলে এখানে প্রিপোজিশনটা কি হবে, এটা একটু বলুন। এছাড়া এই ট্যাক্সি দাঁড়ানো বাদে আরো অনেক কিছু যানবাহন আছে, যেমন যদি রিক্সা হয়, তাহলে এই যে রিক্সা, এই রিক্সার পূর্বে সর্বদা সর্বদা বাই বসে। অর্থাৎ যদি আপনি রিক্সাতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আবার প্রিপোজিশন হিসেবে বাই বসবে। তাহলে আশা করি এই যে যানবাহন রিলেটেড যে আরো দু একটি সমস্যা ছিল, সেটি কিন্তু আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, তো এইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ফলে এটি নিয়ে কিন্তু আর সমস্যা হবে না। তবে আরো বেশ কিছু ব্যাপার আছে, যেমন যদি আপনি ঘোড়া হয়, তাহলে কেমন হবে জানেন? ঘোড়া তো আপনি পিঠে উঠতেছেন, এই জন্য আপনি এবার লিখতে পারেন হর্স অন হর্স ব্যাক, অর্থাৎ ঘোড়ার পিঠে চড়লে কিন্তু তখন আপনি অন বলতে পারবেন। হ্যাঁ, আবার যদি আপনি মোটর সাইকেলে চড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাই মোটর সাইকেল, অর্থাৎ এটাও কিন্তু বলতে পারবেন। তাহলে আশা করি, হ্যাঁ হ্যাঁ, এক নম্বরে ইন হবে, অর্থাৎ ইন এ ট্যাক্সি, যেহেতু এটা দাঁড়ানো যায় না, তাই এখানে ইন হবে। তাহলে আপনারা এইগুলো শিখলে যানবাহন রিলেটেড যে সমস্যাগুলো আছে, সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের এই নিয়মটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা খুব কনফিউজিং, কিন্তু আমি যেভাবে লিখে দেব, এইভাবে লিখলে আপনার এটা কনফিউজিং থাকবে না। এইটা বিসিএস পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে, এটা একটা দারুণ একটি নিয়ম, সেটা হচ্ছে রুল 20। রুল 20টা একটু দেখুন। ব্যাপারটা এমন যে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেক মানুষ থাকে, কিন্তু সবাই কিন্তু সেখানে পড়ে না, সবাই কিন্তু পড়ায় না, কিছু দর্শক, কিছু গার্ডিয়ানও থাকে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে, হতে পারে কোনো অফিস আদালতে, বা কোনো অফিসে, বা কোনো থিয়েটারে, বা কোনো কি থিয়েটারে, হ্যাঁ, ইত্যাদিতে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, থিয়েটার ইত্যাদিতে, খুব ভালো করে বোঝেন এই শব্দটা, ইত্যাদিতে যদি আপনি দায়িত্বরত, ইত্যাদিতে দায়িত্বরত থাকলে, ইত্যাদিতে দায়িত্বরত থাকলে অ্যাট বসে। কি বসে? অ্যাট বসে। যদি আপনি সেখানে দায়িত্বরত থাকেন, অ্যাট বসে। কিন্তু কিন্তু দায়িত্বরত না থাকলে, কিন্তু দায়িত্বরত না থাকলে, দায়িত্বরত না থাকলে কি বসে? ইন বসে। দেখুন, জিনিস কিন্তু একই, আপনি সবাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানেই আছে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি দায়িত্বরত থাকেন, কি থাকেন? দায়িত্বরত থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাট হবে। এই যে দায়িত্বরত থাকলে অ্যাট, আর দায়িত্বরত না থাকলে ইন বসে। তাহলে একটা এক্সাম্পল দিই,
ব্যাপারটা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা 1 নম্বর এক্সাম্পল আমরা বলতেছি যে মাই ফাদার, অর্থাৎ আমার পিতা, মাই ফাদার, এইখানে ইন হবে না অ্যাট হবে এটা আপনারা সিলেক্ট করবেন। কলেজ, তাহলে মাই ফাদার ইন অর অ্যাট কলেজ টু মিট দ্য প্রিন্সিপাল, টু মিট দ্য কি প্রিন্সিপাল। ক্লিয়ার? এরপর 2 নম্বরে একটা এক্সাম্পল আমরা লিখলাম যে হি ইজ ড্যাশ দ্য ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি আসে টু অ্যাটেন্ড, টু কি অ্যাটেন্ড দ্য ক্লাসেস, অর্থাৎ সে ক্লাসেস করার জন্য ইউনিভার্সিটিতে আসে। তাহলে আশা করি দেখি এখানে আপনারা কি বলেন, যে এখানে আমরা বলতেছি যে মাই ফাদার ইন অর অ্যাট কলেজ টু মিট দ্য প্রিন্সিপাল, আর এখানেও আপনারা বলুন ইন আর অ্যাট এর ভিতরে কোনটা হবে। সবাই কিন্তু ওই ইউনিভার্সিটি বা কলেজে আছে। তো দেখি দেখি কে কে অ্যান্সার করলো। অনেকেই অ্যান্সার করেছে দেখলাম। এখানে হিমালয় হিমু ভাই বলতেছে ইন হবে, সুমি আপু বলছে ইন, রঞ্জন রায় দাদা বলতেছে ইন, ফারিয়া জান্নাত আপু ইন, সুইটিশা আপু ইন, রঞ্জন রায় ভাই পরেরটা বলছে অ্যাট। তো তাহলে এখানে আমি বেশ একটি ব্যাপারে দেখলাম সকলের অ্যান্সার প্রায় সঠিক হয়েছে। আপনারা খুব দারুণ মনোযোগ দিয়ে ক্লাস করছেন, এতে কিন্তু আমি অনেক আগ্রহ পাচ্ছি। তো যেহেতু আমার বাবা কলেজে স্যারের সাথে দেখা করতে গেছে, আমার বাবা ওখানে চাকরি করে না, আমার বাবা ওখানে নিজে পড়ালেখাও করে না, তার মানে সে দায়িত্বরত নেই, আর দায়িত্বরত না থাকলে কি হবে ইন হবে। On the other hand, he is in or at the university to attend the classes, অর্থাৎ এই যে যে ছেলেটা ক্লাস করার জন্য ইউনিভার্সিটিতে গেছে সে কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সে কিন্তু ইউনিভার্সিটির দায়িত্বরত রয়েছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু অ্যাট হবে। তো সকলের অ্যান্সার প্রায় সঠিক হয়েছে। লাবণী আক্তার আপু আপনি আবার দুটো ইন দিলেন কেন? শুনেন, আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট মানে আপনি সেখানে চাকরি করতে হবে এমন না, বাট সেখানে যাওয়া আপনার দায়িত্ব। কারণ একজন স্টুডেন্ট হিসাবে ক্লাসে অ্যাটেন্ড করা আপনার সব থেকে মৌলিক দায়িত্ব, অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করা দায়িত্বের ভিতরে পড়ে, দ্যাটস এটা অ্যাড হবে। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন। এটা যদি ক্লিয়ার হয়ে যান, আপনারা বিরক্ত যদি না হয়ে যান, তাহলে আমি আরো 4 থেকে 5টা রুল শেখাবো। যদি আপনারা বলেন যে ভাই ঠিক আছে কন্টিনিউ করেন, তাহলে আমরা আরো 4 থেকে 5টা আরো 3 আর 4টা নিয়ম শেখাবো। শেখালে প্রিপোজিশনের একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের ভিতরে তৈরি হবে। তাহলে আমরা শিখলাম 20 পর্যন্ত, এখন রোল 21। হ্যাঁ, যদি আপনারা বিরক্ত বোধ না করেন তাহলে আমরা এখন আরো 4টি নিয়ম শিখিয়ে হয়তো আমাদের 10 মিনিট সময় দিলে শেষ হয়ে যাবে। আমরা আগামীকাল রাত 9টায় একটু বলে দিই যারা ক্লাস করতেছেন সকলে, এখন প্রতিদিন রাত 9:30টায় ক্লাস হবে। আগামীকাল আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের উপরে ক্লাস নেব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি অনেকদিন প্রকৃতি এবং প্রত্যয় পড়েছেন এবং এটা কিন্তু একটা কঠিন মনে করেন যে টপিক, কিন্তু এটা খুব ইজিলি কিভাবে এই প্রকৃতি এবং প্রত্যয়, কালকে আমাকে 1 ঘন্টা সময় দিলে দেখবেন যে আপনারা খুব ভালো লাগবে, আমি এটা বলতে পারি। তো তাহলে চলুন, যেহেতু আপনারা বলতেছেন কন্টিনিউ করি। দেখুন আমরা বলতেছি এটা খুব দারুণ একটি নিয়ম, যে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, অর্থাৎ আপনি কোনো কিছু ভিতর দিয়ে যাইতেছেন, হ্যাঁ, কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া, যেখানে আপনি যে পথে যাচ্ছেন সেখানে বা যেখানে প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতা আছে, আছে বোঝাতে, প্রতিবন্ধকতা আছে বোঝাতে থ্রু হয়, থ্রু, THROUGH, হ্যাঁ, থ্রু বসে। অর্থাৎ আপনি এমন একটা পথে যাচ্ছেন যে পথে যেতে গেলে বাধা আছে, প্রতিবন্ধকতা আছে। হ্যাঁ রিয়াজউদ্দিন ভাই, আপনি জাস্ট আমাদের পেজে ঢুকে গতকালই আমরা এই ক্লাসটা নিয়েছি, গতকাল 9:30টায়, আপনি সেখানে গেলে পাবেন, অথবা পেজের ভিডিও সেকশনে গেলেও গতকালে ক্লাস পাবেন। হ্যাঁ, তো দেখুন কোনো কিছু ভেতর দিয়ে যাওয়া যেখানে প্রতিবন্ধকতা আছে সেটা বদলে থ্রু হয়, কিন্তু প্রতিবন্ধকতা না থাকলে, প্রতিবন্ধকতা না থাকলে, অর্থাৎ এখানে যদি প্রতিবন্ধকতা না থাকলে ইন বসে, কি বসে, ইন বসে। তাহলে জিনিস কিন্তু একই, আপনি একটা পথে যাইতেছেন, যদি সেখানে যেতে যেতে আপনাদের মনে হয় এখানে প্রতিবন্ধকতা আছে তাহলে থ্রু হবে, আর প্রতিবন্ধকতা না থাকলে
ইন বসবে। আমি নিজে এক্সাম্পল দিলে আপনারা পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা বলতেছি দেখুন, দা ওল্ড ম্যান, এই যে একটা ওল্ড ম্যান ইজ ওয়াকিং, অর্থাৎ সে কিন্তু হাঁটতেছে, হ্যাঁ, ড্যাশ ফিল্ড, হ্যাঁ, ড্যাশ দা ফিল্ড, অর্থাৎ একটা মানুষ কিন্তু মাঠে হাঁটতেছে। আবার সিমিলারলি একই ওল্ড ম্যান, দা ওল্ড ম্যান, সেই ওল্ড ম্যান ইজ ওয়াকিং, সেই মানুষটি কিন্তু হাঁটতেছে, হ্যাঁ, কিসে, ড্যাশ ফরেস্ট। তাহলে আপনারা এক এবং দুই লিখে অ্যান্সার করতে, এক নাম্বার কি হবে, দুই নাম্বারটা কি হবে। খুব দারুণ এখানে অ্যান্সারটি লেখা রয়েছে যে আপনি এমন একটি পথে যাচ্ছেন যে পথে হাঁটতে গেলে আপনার প্রতিবন্ধকতা আছে। যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে থ্রু হবে প্রিপোজিশন হিসেবে, আর প্রতিবন্ধকতা না থাকলে যদি আপনি চোখ বন্ধ করে বা আপনি হেঁটে যান, কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নেই, সেমন পথ যদি হয় তাহলে কিন্তু সেখানে কি বসবে, যদি সেখানে ইন বসবে। তো তাহলে এখানে রঞ্জন ভাই ইন থ্রু লিখেছেন, হিমালয় হিমু ভাই লিখেছেন ইন থ্রু, সুমি খাতুন আপু লিখেছেন ইন থ্রু। ওয়াও, অসাধারণ, আপনি খুব ভালো উত্তর করছেন, সকলের উত্তর সঠিক হয়েছে। কারণ আপনি যখন ফিল্ড বা খেলার মাঠ, যারা ডায়াবেটিস বা আমরা কিন্তু নর্মালি খেলার মাঠ দিয়ে যখন হাঁটি, চোখ বন্ধ করেও কিন্তু অনেকটা পথ হাঁটা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আপনি বনের ভিতরে হাঁটবেন, গাছ থাকবে, পালা থাকবে, লতা পাতা, বাঘ ভাল্লুক শিয়াল, অনেক প্রতিবন্ধকতা, অর্থাৎ সেই পথে যেতে গেলে আপনি অনেক বাধা পাবেন। এরকম শুধু এই ফরেস্ট না, যে পথেই হোক না কেন, সেই পথে যেতে যে যদি আপনি বাধা পান তাহলে সেখানে প্রতিবন্ধকতা আছে, আর সেখানে প্রিপোজিশন হিসেবে থ্রু বসবে, থ্রু বসবে। আশা করি এই নিয়মটি নিয়ে আর আপনাদের কখনোই কোনো প্রবলেম হবে না। এটা তাহলে ইতিমাঝে সাগর ভাই সকলের অ্যান্সার সঠিক হয়েছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখন তাহলে চলুন আমরা আপনাদের মনোযোগ নষ্ট করব না, রুল 22 নিয়ে আলোচনা করব। রুল 22 আরো দারুণ একটি নিয়ম, আরো দারুণ নিয়ম। দেখুন আমরা কি বলতেছি, আমরা বলতেছি যদি আপনার গন্তব্য নির্দিষ্ট হলে, নির্দিষ্ট হলে, ওই যে রুবেলে বউ বলেছিল না যে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, সেই রকম যদি আপনার গন্তব্য যদি একদম রুবেল পর্যন্তই চলে যায়, গন্তব্যটা যদি আপনার নির্দিষ্ট হয়ে যায়, সেই গন্তব্য নির্দিষ্ট হলে টু বসে, কি বসে, টু বসে, অর্থাৎ আপনার যে গন্তব্য সেটা নির্দিষ্ট হলে টু বসে। আর আর অনির্দিষ্ট হলে, অর্থাৎ আপনি যে কোন দিকে যাবেন, কোথায় যে আপনার এই নৌকা থামাবেন আপনি জানেন না, এরকম অনির্দিষ্ট হলে, গন্তব্য অনির্দিষ্ট হলে তখন কি বসবে, তখন টু ওয়ার্ডস বসে, কি বসে, টু ওয়ার্ডস বসে। তাহলে দেখুন গন্তব্য যদি নির্দিষ্ট হয় তাহলে টু বসে, আর আপনার গন্তব্য যদি অনির্দিষ্ট হয় তাহলে কি বসে, টু ওয়ার্ডস বসে। যেমন এখানে আমরা লিখতেছি এক নাম্বারে যে আই গো ড্যাশ ঢাকা। এরপরে দেখুন আচ্ছা এখানে উত্তরটা লিখেই দিতে হবে। এরপর দুই নম্বর যেটা দেখুন সেটা হচ্ছে আই গো, এই সেম জিনিসই বাট আমি লিখলাম টু ওয়ার্ডস, হ্যাঁ, ঢাকা। এখানে দেখুন এটা আসলে প্যাসেজের কনটেক্সট থেকে, যে ক্ষেত্রে প্যাসেজ প্রিপোজিশন থাকে তখন ওই প্যাসেজের অর্থ থেকে এটা আইডিয়া করতে হয়। দেখুন আই গো টু ঢাকা মানে আমি শিওর ঢাকায় যাব, একদম নির্দিষ্ট। কিন্তু আমরা অনেকে আছি না, মানে আপনি কোথায় যাবেন কাউকে মানে বলতে চাইতেছেন স্পেসিফিক, তখন বলে এই ভাই কই যাস রে, কই যাও, তখন বলে এই ভাই বাজারের দিকে যাই, যাই ঢাকার দিকে, যাই ইন্ডিয়ার দিকে, যাই বাজারের দিকে। মানে আপনি ক্লিয়ারলি জানেন না যে আসলে কোথায় যাবেন, মানে নির্দিষ্ট না তবে ওই দিকে। অর্থাৎ আমরা যখন এড়িয়ে চলতে চাই তখন কিন্তু বলি আই গো টুয়ার্ডস ঢাকা, অর্থাৎ আমি ঢাকার দিকে যাচ্ছি কিন্তু শিওর না যে আসলে ঢাকা যাচ্ছি কিনা। অর্থাৎ এই টুয়ার্ডস ঢাকা যদি থাকে তখন বলতে হবে ও আসলে চালাকি করতেছে, ও বলতেছে বাজারের দিকে যাব কিন্তু স্পেসিফিক কোথায় যাবে সেটা বলতেছে না। আর টু যদি থাকে তাহলে একদম স্পেসিফিক। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন, এই ব্যাপারটি কি ক্লিয়ার হয়েছেন। এটা যদি ক্লিয়ার হয়ে যান তাহলে আমরা এই চলাচলের আরেকটি দারুণ নিয়ম আছে, সেই নিয়মটা নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে রুল রুল 23। এই যে রুল 23 এটিও খুব দারুণ একটি নিয়ম। এটি এমন যে আপনি যখন চলতেছেন সেটা রাস্তা বরাবর, রাস্তা বরাবর বোঝালে, হ্যাঁ, রাস্তা বরাবর বোঝালে, অর্থাৎ আপনি যখন হাঁটতেছেন বা কিছু করতেছেন সেটা রাস্তা বরাবর বোঝালে
অ্যালং হয়, কি হয় বলুন, অ্যালং, প্রিপোজিশন হিসেবে অ্যালং বসে, অর্থাৎ রাস্তা বরাবর বোঝালে অ্যালং বসে। আর আড়াআড়ি, আড়াআড়ি মানে যখন আপনার রাস্তা পার হন বা এরকম আড়াআড়ি, আড়াআড়ি মানে তো বুঝতেই পারছেন, আড়াআড়ি বোঝাতে 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 অ্যাক্রস বসে, কি বসে, অ্যাক্রস বসে, অর্থাৎ রাস্তা বরাবর মানে কি, মনে করুন যে এটা হচ্ছে যে আপনার হাইওয়ে, হ্যাঁ, এই যে এইভাবে মনে করেন যে এইদিকে যাচ্ছে, তো আপনি রাস্তাও এইদিকে, আপনি ওইদিকেই যাইতেছেন, ওইদিকেই যাইতেছেন, তাহলে কিন্তু অ্যালং হবে, কি হবে, অ্যালং। বাট রাস্তা এইদিকে, আপনি এই দিক দিয়ে রাস্তার এই বাম প্রান্ত দিয়ে ডান প্রান্ত, অর্থাৎ এই ওভারব্রিজ গুলো যেভাবে থাকে এইভাবে আপনি আড়াআড়ি যাইতেছেন, তাহলে কিন্তু আপনার ক্রস হবে। আর এই জন্য কিন্তু আমরা বলি যে রাস্তা ক্রস করতেছে। ক্রস করা কখন বোঝায়, যখন আপনি ফ্লাইওভার বা ওভারব্রিজ দিয়ে এক মাথা থেকে আর এক দিকে যান, সেটাকে কিন্তু আড়াআড়ি বোঝায়। আর রাস্তা যেদিকে আপনি যদি সেদিকে যান তাহলে হবে অ্যালং, তাহলে কি হবে, অ্যালং। তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে তাও এখান থেকে এক্সাম্পল লিখে দিই। এক্সাম্পল এমন যে হি ইজ ওয়াকিং, অর্থাৎ সে হেঁটে যাইতেছে ড্যাশ দা স্ট্রিট, স্ট্রিট মানে ফুটপথ, হ্যাঁ, অর্থাৎ মনে করেন এখানে যদি অ্যালং থাকে তাহলে বুঝতে হবে এই রাস্তা সোজাই যাইতেছে। আর পরেরটা হি ইজ ওয়াকিং, যদি এখানে অ্যাক্রস থাকে, অ্যাক্রস দা রোড, তাহলে এটা কিন্তু বোঝাবে আপনি এই রাস্তাটা পার হওয়ার চেষ্টা করতেছেন। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে জানান, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমাদের আর দুইটা নিয়ম আছে, হ্যাঁ, 25টা শেখা আর দুইটা নিয়ম আছে, এই দুটা নিয়ম শেখালে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্লিজ প্রিয় ভাই এবং বোনেরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান রুল 23 পর্যন্ত ক্লিয়ার কিনা। 23 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলে এখন কিন্তু আমরা আর লাস্ট যে দুটা রুল সেই দুটা রুল নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে এখন আমরা আলোচনা করবো রুল 24 নিয়ে, অর্থাৎ 24 নাম্বার যে রুল সেটি নিয়ে আমরা আলোচনা করব। এই ব্যাপারটা এমন, এটি সহজ আছে, বলতেছে কালি, কালি দিয়ে, কালি দিয়ে লেখা, অর্থাৎ কালি দিয়ে লেখা বোঝাতে, কালি দিয়ে লেখা বোঝাতে কি বসে জানেন, ইন বসে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু কালি দিয়ে লেখেন তাহলে ইন বসে। কিন্তু, কিন্তু পেন্সিল, কিন্তু পেন্সিল বা কলম, কিন্তু পেন্সিল বা কলম দিয়ে লেখা, লেখা বোঝাতে, বোঝাতে উইথ বসে, কি বসে বলুন, উইথ বসে। শুনুন কালি দিয়ে মানে কি, এই পেন্সিলে তো কালি থাকে, কিন্তু আছে না যেমন ওই যে কি বলো দোয়াত কলম যেগুলো, বা ওই যে সার্টিফিকেট লেখে যে তুলি দিয়ে যেগুলো লেখে, তুলি দিয়ে, ওইটা কিন্তু সরাসরি কালি দিয়ে কিন্তু লেখা হয়, বা দোয়াত কলম দিয়ে সরাসরি কালি দিয়ে লেখা হয়। আর কলমও কালি দিয়েই লেখে, বাট আমরা কিন্তু এটা কলম দিয়ে বোঝাইতেছি। অর্থাৎ কলম শব্দটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু উইথ বসবে। আর যদি দোয়াত বা এই টাইপের কালি বা এই জাফরান এই টাইপের কোনো কিছু দিয়ে যদি লেখা বোঝায় তাহলে কিন্তু সেখানে ইন বসে, কি বসে, ইন বসে। যেমন যদি আমি এখানে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা এমন, এটা আপনারা অ্যান্সার করবেন। 1 নাম্বার, হি রাইটস, হি রাইটস অ্যান অ্যাপ্লিকেশন, হি রাইটস অ্যান অ্যাপ্লিকেশন ড্যাশ ইঙ্ক, অর্থাৎ সে ইঙ্ক লিখলো। আর 2 নম্বর যেটা আমরা সেম কথাই বলতেছি, হি রাইটস অ্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন উইথ সরি ড্যাশ পেন। তাহলে এইটা একটু বলুন কি হবে। অর্থাৎ এই দুই জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লিকেশন লিখতেছেন, কিন্তু প্রথম জায়গায় ইঙ্ক, ইঙ্ক এটা সরাসরি ইঙ্ক মানে কিন্তু কালি, একদম কলম টলম না, ওই কালি, ওই কালি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলুন, এই কালি দিয়ে লেখা বোঝাতে ইন হয়। যেমন মীরা আপু, আফরোজা ইসলাম আপু, রঞ্জন রয় দাদা, হ্যাঁ আপনাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। অর্থাৎ এইটা কিন্তু ইন ইঙ্ক হবে, কারণ এটা সরাসরি কালির কথা বলতেছে। আর এইটা দেখুন পেন বা পেন্সিল যাই থাকুক না কেন, এইটা যেহেতু পেন পেন্সিলের কথা বলেছে তাই এটা উইথ হবে, কি হবে, উইথ। আজকের আমরা শেষ নিয়মটি দেখি, আপনাদের ছুটি দিয়ে দেবার 5 মিনিটের ভিতরেই। তাহলে এইটা একটু দেখুন, রুল 25, রুল 25। এই রুল 25 হচ্ছে এটা যে সকল, যে সকল শব্দের পূর্বে, শব্দের
পূর্বে প্রিপোজিশন হিসেবে প্রিপোজিশন হিসেবে হিসেবে টু বসে না। অর্থাৎ বেশ কয়েকটা শব্দ আছে যে শব্দের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে না, অর্থাৎ অন্য কিছু বা নর্মালি এইসব ক্ষেত্রে টু বসে, অন্য প্রিপোজিশন বসেই না, আবার টু বসে না, এরকম কিছু শব্দ আছে। যেমন এটা একটু বলতেছে দেখুন, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার। এরপর হইতেছে আপ, ডাউন, ফার, নিয়ার। এই 8টি শব্দ আছে। এটাকে আমি একেবারে খুব মজা করে লাফিয়ে লাফিয়ে পড়ি, কেমন জানেন? এই হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার। হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার। বলতেই ভালো লাগে, একবার বললে মনে আরো 5বার বলি যে হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার। অর্থাৎ এই যে 8টি শব্দ রয়েছে, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার, এই 8টি শব্দের আগে প্রিপোজিশন হিসাবে টু বসে না। যেমন আপনি কিন্তু নর্মালি লিখতেছেন যে আই গো টু স্কুল। দেখুন এই যে স্কুলের আগে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু টু লিখলেন, কিন্তু কখনো এটা বলতেছেন না যে আই গো হোম। এই হোমের আগে আপনারা জানেন যে টুটা কিন্তু বসে না, অর্থাৎ আই গো টু হোম এটা কিন্তু যদি কেউ বলে সেটা বল আই গো হোম হবে, কারণ হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার, এই 8টি শব্দের আগে প্রিপোজিশন হিসেবে টু বসে না। আবার দেখুন আপনি কি কাউকে এইভাবে বলেন যে প্লিজ, এভাবে তো আমরা বলি প্লিজ কাম, কাম টু হিয়ার, এটা বলি আমরা কিন্তু জাস্ট বলি প্লিজ কাম হিয়ার। এখানে কিন্তু কাম টু হিয়ার বলি না, কারণ এই হিয়ারের আগে আপনার প্রিপোজিশন টু বসে না, অন্যগুলো তো বসেই না, টু বসে না। অর্থাৎ এই যে 8টি শব্দ আপনারা পেলেন, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপ, ডাউন, ফার, নিয়ার, এই 8টি শব্দের আগে প্রিপোজিশন হিসাবে টু বসে না। তো এতক্ষণ ধরে আমরা যে 25টি রুল আলোচনা করলাম, সেই রুলগুলো আপনারা যে কাজ করবেন, এইটার ছবি আমি গতকাল এটা দিইনি, আজকের এই 25টা রুলের ছবি আমি যেটা এই যে লেকচারটা, এটা আমি পিকচার তুলে আমাদের ফেসবুক পেজে আগামীকালের ভিতরে আমরা এটা আপলোড করে দেবো। আপনারা সুন্দরভাবে ক্লাসটা করে এইগুলো আমার উপর বিশ্বাস রেখে খাতাতে নোট করে নিয়ে শুধু এইগুলো আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে 280টা প্রিপোজিশন হিসাবে আমরা একটা লিস্ট দিই, 280টা, ওই 280টা আর এই 25টা নিয়ম পড়লে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবেন। এরপরে যদি কমন না আসে তাহলে আপনার ওই মার্কটা দরকার নেই, তবে আমি মোটামুটি শিওর যে এই ব্যাপারটা আপনারা কমন পাবেন। তো আগামীকাল একটু আপনারা কমেন্ট করে জানান তো যে আগামীকাল যদি আমি প্রকৃতি এবং প্রত্যয়ের ক্লাস নেব না ম্যাথের ক্লাস নেব, একটু যে 5টা 6টা কমেন্ট দেখবো, প্রথম 5টা কমেন্টের ভিতরে যাদের সংখ্যা বেশি থাকবে তাদের সেই ক্লাসটা নেওয়া হবে। অর্থাৎ ম্যাথ যদি ক্লাস নেই তাহলে আমরা আগামীকাল ম্যাথের যে কোনো টপিক, ভালো একটা টপিক নিতে পারি, অথবা মানে প্রকৃতি এবং প্রত্যয় বাংলা ক্লাস নিতে পারি। আমরা সব ক্লাস নেব, বাংলা নেব, সাহিত্য নেব, তারপরে আপনার ইংলিশ লিটারেচার নেব, অর্থাৎ যে যে সাবজেক্ট আপনাদের আছে, বিজ্ঞান নেব, কোনো সমস্যা নেই। তো একটু বলুন যে আগামীকাল আমরা বাংলা নেব না ম্যাথের ক্লাস নেব? হ্যাঁ, দেখি 2টা কমেন্ট প্রত্যয় বলেছে, আর 3টা কমেন্টের জন্য আমরা ওয়েট করব। যে এখানে ইতি মাঝে আপু ধন্যবাদ ভাইয়া, ভালো ক্লাস করলাম। আপু আপনাদের যে পেইড ব্যাচ, এখানে কিন্তু এই ক্লাস সব দেওয়া আছে, হ্যাঁ আপনারা সব ক্লাসগুলো ওখানে দেখবেন। আচ্ছা বুঝছি, যেহেতু এখানে 5টা কমেন্টের ভিতরে প্রথম 4টাই প্রকৃতি এবং প্রত্যয়ের কথা বলতেছে আর শেষের 2টা ম্যাথের কথা বলতেছে, সমস্যা নেই। আমরা আগামীকাল প্রকৃতি এবং প্রত্যয় নেব 9:30টায়, পরের দিন আমরা ম্যাথের ক্লাস নেব। হ্যাঁ, এটা আমরা কথা দিলাম, এবং এখন আমাদের অ্যানাউন্সমেন্ট করা লাগবে না, প্রতিদিন 9:30টায় আপনারা ক্লাস দেখবেন যে শুরু হয়ে গেছে, আপনারা 9:30টায় চলে আসলে হবে। তো যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলের জন্য অসংখ্য দোয়া রইল এবং সকলের জন্য নিরন্তর শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছে। আমাদের সাথে থাকার জন্য সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।